আচ্ছা, আমার একটু গত বছরের ঈদের স্মৃতি মনে পড়ছিল। কিছুটা স্বস্তিদায়ক ইন্টারিমের ছিল। সময়ে আমরা দেখেছি যে বাস স্ট্যান্ডগুলোতে মোবাইল কোর্ট ছিল, এবং যেটা করা হচ্ছিল যেখানে বাড়তি ভাড়া আদায় হচ্ছে যাত্রীদের সাথে কথা বলে এই বাড়তি ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আমি বলবো না যে এখানে 100% বন্ধ করা গেছে, কিন্তু এই কাজগুলোতে এক, মানুষ নিরাপদ বোধ করে; দুই, যারা দুষ্কৃতি করতে চায় তারা এতটা ফুলিয়ে ফাঁপিয়ে করে না, একটু একটু ভয় থাকে। জি। এখন কথা হচ্ছে যে আমরা কি সমস্যা চিহ্নিত করতে পেরেছি কিনা। আমার মনে হয়, আমি বলবো যে এই ক্ষেত্রে আমাদের যিনি পরিবহন মন্ত্রী, তিনি অত্যন্ত সফলতার সাথে সমস্যা আইডেন্টিফাই করতে পেরেছেন, এবং পেরেই তিনি সংজ্ঞাগুলো বদলে দিচ্ছেন। যেটাকে উনি শুরুতে বলেছেন যে এটা চাঁদাবাজি না, এটা যদি সমঝোতার ভিত্তিতে হয়, এটি দায়িত্ব পাওয়ার সম্ভবত 3 দিনের মাথায় বলেছেন যে এটা চাঁদাবাজি বলা যাবে না, এটা যদি সমঝোতার ভিত্তিতে হয়। তার মানে মানুষ দিতে বাধ্য হচ্ছে, আলটিমেটলি এটা ভোক্তার পকেট থেকে যাচ্ছে, এই জায়গাটাকে সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে। কিন্তু এটা তো সমঝোতার ভিত্তিতে হয়নি। আমি যাত্রীরা যারা দিচ্ছে তারা কিন্তু আচ্ছা, সমঝোতার বাসের কোথায় সাথে হয়েছে আমি যদি বলি আপনাকে, যদিও নির্ধারিত ভাড়া ছিল 550 এবং আদায় হয়েছে 1200 বগুড়া রুটে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই হারে, এবং কিছু কিছু রুটে এমনকি 20 গুণ পর্যন্ত ভাড়া আদায় বেড়েছে, যেটার এভারেজ হচ্ছে 87% বাস এবং মিনি বাস ভাড়া বাড়িয়েছে। এটা হচ্ছে চ্যানেল 24 এর নিউজ আজকে, গতকালের। তাহলে মন্ত্রী মহোদয় কি করেছেন? মন্ত্রী মহোদয় বুঝেছেন যে এই যে ভাড়াটা নির্ধারণ করে দেওয়া, ওখানে একটা সমস্যা আছে, ওইখানে একটা সমঝোতা ভাড়াটাতে আছে। একটু বাড়িয়ে দিয়েছেন, ওই যে সমঝোতার ভিত্তিতে। যেখানে ভাড়া 500 হওয়ার কথা, সেখানে যদি আপনি ভাড়া 1000 রাখেন, আর বাস মালিক তো মাত্র 200 টাকা বাড়তি নিয়েছে, তাহলে দুর্নীতির পরিমাণ কমে যাচ্ছে না? 500 টাকাটা 1000 টাকা সরকার নির্ধারণ করে দিচ্ছে, আর বাস। জি, এখন যদি আপনি দুর্নীতি দেখেন বা আপনি এখানে অবৈধ দেখেন, আপনি দেখবেন 200 টাকার অবৈধ, আপনি কিন্তু 650 টাকার অবৈধতা দেখতেন না। তাহলে এই ব্যাপারটা কিন্তু প্রেডিক্টেবল ছিল। দায়িত্ব পাওয়ার সাথে সাথে তিনি চাঁদার সংজ্ঞাটা বদলে দিয়েছেন। এখন ওই যে অতিরিক্ত ভাড়ার সংজ্ঞাটাও বদলে গেছে। অতিরিক্ত ভাড়া আপনাকে কোথায় দিতে হচ্ছে, এটা যদি আপনি হিসাব করেন, আপনি অ্যাকুরেট নাম্বারটা পাবেন না গ্রাহকের কাছ থেকে। গ্রাহক বলবে আমার থেকে 200 টাকা বেশি নিচ্ছে, আমি তো এসে বোর্ডে দেখছি যে এটা ঠিক করা। কিন্তু এটার পেছনে যে একটা ব্যাপার আছে, এখানে আমি একটা কথা বলবো যে এগুলোর বখরা কোথায় যায় এটা সবাই জানে। এই জায়গাটার জবাব দিতে হবে। এটাই হচ্ছে ট্রেডিশনাল, আপনি বলছিলেন না, শান্ত ভাই বলছিলেন যে এটাই হচ্ছে সেই যে ট্রেডিশনাল আমরা যে সিস্টেম দেখে এসেছি। এটাই প্রমাণ হচ্ছে যে বিএনপি থেকে গভর্নমেন্ট হয়ে ওঠার যে যাত্রাটা, সেটা এখনো এই সরকারের সম্পন্ন হয়নি, এমনকি আমি বলবো এটা শুরুও হয় নাই এখনো। 1 মাস ওই হয়ে গেল যে কিন্তু না, সরকারের। এটা সময় দিয়ে মাপা যাবে না, এটা হবে না, কখনো হবে না। কারণ দেখেন, ভাই বলছিলেন না যে হয়তো দেখা যাবে এই ছেলেটা ধানের শীষেই ভোট দিয়েছে, এই ছেলেটা ধরেন ধানের শীষে ভোট দেয় নাই, তারও তো গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট। সেটি প্রধানমন্ত্রী সে বলেছেন। যেখানে প্রধানমন্ত্রী কি শুধু ধানের শীষের প্রধানমন্ত্রী? না, তা তো না। সারা দেশের তাহলে প্রধানমন্ত্রী। এখানে যেই মানুষটা কষ্টার্জিত পয়সাটা কারোর না কারোর ভাগে, কারোর না কারোর ভোগের জন্য দিয়ে দিচ্ছে, সে তো আমার দলের পান্ডা। আমি তাকে পোষার জন্য দেশের মানুষের যে ভোট পেয়ে, ম্যান্ডেট পেয়ে আমি এখানে এসেছি, আমি সেটাকে অস্বীকার করছি। তাহলে আমাদের জনপ্রতিনিধিরা আসলে জনপ্রতিনিধি কিনা? আমাদের জনপ্রতিনিধিরা আসলে দেশের মানুষের সবার দিকে তাকাতে পারছেন কিনা? এটা এখন অনেক বড় একটা প্রশ্ন।